বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই বেশ ভালো আছো। আমি ফাতেমাতুজ জোহরা ইভা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি 8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের মানব শারীরতত্ত্ব, বর্জ্য ও নিষ্কাশন অধ্যায়টি থেকে মানব রেচনতন্ত্রের অভ্যন্তরীণ গঠন এবং সূক্ষ্ম গঠনের অংশ বিস্তারিত পড়ব। তার আগে গত ক্লাসের কিছুটা রিক্যাপ করে নিলে কেমন হয়, যাতে এই ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। চলো তাহলে আমরা সেটাই করি। গত ক্লাসের শুরুতে আমার এক আত্মীয়ের কথা বলেছিলাম, যার সারা শরীরে পানি জমে গিয়েছিল, কারণ তার শরীরের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থা নাকি ঠিকমতো কাজ করছিল না। কিন্তু আমরা জানতে পারিনি যে আসলে সেই কাজটা কি, মানে রেচনতন্ত্রের মূল কাজগুলো কি কি তা কিন্তু আমরা পড়িনি, তাই না বন্ধুরা? যদি ভুল না হয়, আমরা গত ক্লাসে শুধু রেচনতন্ত্র, এর অংশসমূহ, বৃক্ক, বৃক্কের বাহ্যিক গঠন পড়েছিলাম। কি ঠিক তো বন্ধুরা? আজ তাহলে আমরা কি দিয়ে ক্লাস শুরু করব? আজ আমরা বৃক্কের অন্তর্গঠন বা অভ্যন্তরীণ গঠন নিয়ে শুরু করব। বৃক্কের অন্তর্গঠন বা অভ্যন্তরীণ গঠন। এখানে দেখো, বৃক্কের লম্বচ্ছেদ করলে এর তিনটি সুস্পষ্ট অংশ দেখা যায়। এগুলো হলো এই যে বাহিরে অবস্থিত অপেক্ষাকৃত গাঢ় অঞ্চল, যার নাম কর্টেক্স। এরপর মধ্যখানে হালকা লাল রঙের মেডুলা এবং ভেতরে সাদাটে পেলভিস। আচ্ছা, এই যে আমরা বৃক্কের বাহিরের দিকের কর্টেক্স অঞ্চল দেখলাম, তোমরা কি বলতে পারবে এটা কি দিয়ে গঠিত? লক্ষ্য করো, এই সর্ববহিস্থ মানে সবচেয়ে বাহিরে যে শক্ত তন্তুময় যোজক টিস্যু আছে, সেখানে অসংখ্য রেনাল কর্পাসল, যা খালি চোখে দেখা যায় না, ও নেফ্রনের অংশবিশেষ নিয়ে কর্টেক্স গঠিত। বোঝা যাচ্ছে তো বন্ধুরা? এরপর কর্টেক্সের নিচে হালকা লাল রঙের মেডুলা অংশ লক্ষ্য করো, যা 8 থেকে 18টি পিরামিড আকৃতির অংশ নিয়ে গঠিত, যেগুলো রেনাল পিরামিড হিসেবে পরিচিত। এই এক একটি পিরামিড নেফ্রনের নালিকাময় অংশ ও রক্তবাহিকা নিয়ে নির্মিত হয়। দেখো, পিরামিডের গোড়া কর্টেক্সের দিক হয়ে আছে, আর রেনাল পেলভিসে 10 থেকে 25টি ছিদ্রযুক্ত চূড়া বা প্যাপিলা উন্মুক্ত অবস্থায় থাকে। এবার রেনাল পিরামিডের দিকে খেয়াল করলে দেখবে যে কর্টেক্সের কিছু অংশ স্তম্ভের মতো মেডুলার গভীরে প্রবেশ করেছে। তোমরা কি জানো এগুলোকে কি বলে? হ্যাঁ বন্ধুরা, এগুলোকেই রেনাল কলাম বলে। এখন এই ইউরেটারের দিকে লক্ষ্য করলে দেখবে এর একটি অংশ বৃক্কের অভ্যন্তরে অবস্থিত। এই অংশটি উপরের দিকে গিয়ে ফানেলের মতো প্রসারিত অংশে পরিণত হয়েছে, যাকে রেনাল পেলভিস বলা হয়। তো এই প্রশস্ত পেলভিসটির পরে কি হয়? দেখো, এটি উপর দিকে কয়েকটি শাখা প্রশাখায় রূপ নিয়েছে, যার মধ্যে 2-3টি প্রধান শাখা আছে, যা মেজর ক্যালিক্স নামে পরিচিত। মেজর ক্যালিক্স আবার বিভক্ত হয় কি করে? এটি মোট 8 থেকে 14টি মাইনর ক্যালিক্স সৃষ্টি করে। বোঝা গেল বন্ধুরা? আরেকটু মনোযোগ দাও, ঠিক বুঝতে পারবে। এখন তোমরা কি জানো বৃক্কে সৃষ্ট মূত্র কিভাবে ইউরেটারে পৌঁছে? মূত্র সৃষ্টি হলে প্রথমেই তা রেনাল প্যাপিলা হয়ে মাইনর ক্যালিক্সে প্রবেশ করে। তারপর এখান থেকে মূত্র মেজর ক্যালিক্স হয়ে রেনাল পেলভিস অতিক্রম করে ইউরেটারে বাহিত হয়। অর্থাৎ বৃক্ক থেকে ইউরেটারে মূত্রের গমন পথটা ঠিক এরকমই। মনে থাকবে তো? এখন নিশ্চয়ই ভাবছো এরপরে কি হয়? এরপর মূত্র পৌঁছায় মূত্রথলিতে, কিন্তু কিভাবে? মূলত ক্যালিক্স, পেলভিস ও ইউরেটারের প্রাচীরে এক ধরনের সংকোচনশীল উপাদান থাকে, আর এর প্রভাবে এদের প্রাচীর ক্রমাগত সংকুচিত আর প্রসারিত হয়, যার প্রভাবে মূত্র মূত্রথলির দিকে ধাবিত হয়। এই ছিল আমাদের বৃক্কের অন্তর্গঠন। আশা করছি সম্পূর্ণটাই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। কিন্তু বৃক্কের কাজ কি, বা বৃক্ক আমাদের জন্য কেন প্রয়োজনীয়,
তা কিন্তু আমরা ঠিকভাবে জানি না। তাই এখন আমরা দেখব যে বৃক্ক কি কি কাজ করে। প্রথমে আমরা দেখব যে বৃক্ক রক্ত থেকে প্রোটিন বিপাকের কারণে যে নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ সৃষ্টি করে তা অপসারণ করে। দ্বিতীয়ত, দেহে এবং রক্তে পানির ভারসাম্য রক্ষা করে। তৃতীয়ত, দেখা যায় এরা রক্তে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট এবং ক্লোরাইড সহ বিভিন্ন আয়নের পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে। চতুর্থত, এরা রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। এরপরে এরা যথাযথ আয়নিক ভারসাম্য বজায় রাখে। এছাড়া এরা বিভিন্ন হরমোন যথা এরিথ্রোপয়েটিন, রেনিন ইত্যাদি ক্ষরণ করে। সপ্তম অবস্থানে থেকে দেখা যায় রক্তচাপ নিয়ন্ত্রণ করাতেও বৃক্কের ভূমিকা আছে। আর সর্বশেষ অবস্থানে আমরা দেখি যে দেহে প্রবিষ্ট প্রতিবিষ ও ভেষজ পদার্থসমূহকে দেহ থেকে অপসারণ করাও বৃক্কের কাজ। তাহলে বৃক্কের কাজের ব্যাপারে আলোচনা করে আমরা কি দেখলাম? আমরা দেখলাম বৃক্কের বেশিরভাগ কাজই সমতা রক্ষা এবং পরিমাণ নিয়ন্ত্রণ করা। এখন তাহলে বৃক্কের কাজের ধরনটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? বন্ধুরা, গত ক্লাস আর আজকের ক্লাস থেকে আমরা বৃক্কের দুই ধরনের গঠনের কথা জানতে পারলাম। সাধারণত যে কোনো কিছুরই বাহ্যিক আর অভ্যন্তরীণ এই দুই ধরনের গঠন থেকে থাকে, তাই না বন্ধুরা? কিন্তু আমাদের বৃক্কের গঠন এই দিক থেকে একটু ভিন্ন, কারণ এই দুই ধরনের গঠন ছাড়াও বৃক্কের আরও এক ধরনের গঠন রয়েছে। তোমরা কি জানো এই তৃতীয় ধরনের গঠনের নাম কি? এটি হচ্ছে বৃক্কের সূক্ষ্ম গঠন। তাহলে চলো আমরা এবার দেখে নেই বৃক্কের সূক্ষ্ম গঠন কি বা কেমন। ঠিক আছে? বৃক্কের সূক্ষ্ম গঠন বলতে মূলত বৃক্কের নেফ্রনের গঠন ও বৈশিষ্ট্যকে বোঝানো হয়। এই নেফ্রন কি এবং এর গঠন বৈশিষ্ট্য কি, চলো জেনে নেই। তোমরা কি জানো নেফ্রন কাকে বলে? মূলত বৃক্কের গাঠনিক ও কার্যিক একককে নেফ্রন বলে, অর্থাৎ বৃক্কের গঠনের মূল হচ্ছে এই নেফ্রন। মানুষের প্রত্যেক বৃক্কে 10 লক্ষ থেকে 12 লক্ষ নেফ্রন রয়েছে। মজার ব্যাপার হলো প্রতিটি নেফ্রন প্রায় 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা। আর এই হিসেবে প্রত্যেক বৃক্কে নেফ্রনের নালিকাগুলোকে যদি আমরা সংযুক্ত করি তাহলে সম্মিলিতভাবে এরা 36 কিলোমিটার বা প্রায় 22.5 মাইলের চেয়েও বেশি লম্বা হবে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো যে এক বৃক্কের সকল নেফ্রন একত্রে কতটা দীর্ঘ? আর ঠিক এই কারণেই বিভিন্ন পদার্থের বিনিময় ক্ষেত্র ব্যাপক বিস্তৃত হয়েছে। ব্যাপারটা ইন্টারেস্টিং না বন্ধুরা? তো বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে রক্ত থেকে 125 ঘন সেন্টিমিটার তরল পদার্থ পরিশ্রুত হয়, আর এ থেকে প্রায় 99 ভাগ পানি আবার রক্তে ফিরে যায়। তোমরা কি জানো বৃক্ক থেকে মূত্র সৃষ্টি হতে কত সময় লাগে? সাধারণত প্রতি মিনিটে কেবল 1 ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি হয়। বন্ধুরা, এবার বলো তো বৃক্কের সূক্ষ্ম গঠনের সঠিক বর্ণনা সর্বপ্রথম কে দিয়েছেন? আচ্ছা, আমিই বলে দিচ্ছি। 1842 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম বোম্যান প্রথম বৃক্কের সূক্ষ্ম গঠনের সঠিক বর্ণনা দিয়েছিলেন। তার মতে প্রত্যেক নেফ্রন 2টি প্রধান অংশে বিভক্ত, যথা রেনাল কর্পাসল এবং বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবিউলস। বন্ধুরা, তাহলে চলো আমরা এখন রেনাল কর্পাসলের বিস্তারিত শিখে নেই। রেনাল কর্পাসলকে আমরা ম্যালপিজিয়ান কর্পাসল ও ম্যালপিজিয়ান বডি নামেই চিনি। তাহলে রেনাল কর্পাসল কি? নেফ্রনের অগ্রপ্রান্তকে রেনাল কর্পাসল বলে। এই যে এটি হচ্ছে রেনাল কর্পাসল। এটি বৃক্কের কর্টেক্সে অবস্থিত এবং বোম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে গঠিত। বোঝা গেল? এবার চলো আমরা দেখে নেই বোম্যান্স ক্যাপসুল কি। রেনাল কর্পাসলে গ্লোমেরুলার কৈশিক জালিকাগুচ্ছকে ঘিরে অবস্থিত 0.2 মিলিলিটার ব্যাসের ও আইসাকার এপিথেলিয়ামে গঠিত দ্বিস্তরী পেয়ালার মতো প্রসারিত অংশকে বোম্যান্স ক্যাপসুল বলে। অর্থাৎ এই যে এখানে কিছুটা এই ছড়ানো পেয়ালা
বা বাটির মতো আকারের অংশ, যা কিনা দ্বিস্তরী ও আইসাকার এপিথেলিয়ামে গঠিত। এটাই বোম্যান্স ক্যাপসুল। বুঝতে পেরেছো? আবার দেখো, বোম্যান্স ক্যাপসুলের গোমেরুলাস সংলগ্ন স্তরকে ডিসেরাল স্তর, বহিঃপ্রাচীরকে প্যারাইটাল স্তর এবং দুই স্তরের মাঝখানে এই যে সংকীর্ণ গহ্বর, একে ক্যাপসুলার স্পেস বলে। বন্ধুরা, তোমরা কি জানো এই ভিসেরাল স্তরটি কি দ্বারা গঠিত? এই স্তরটি পোডাসাইট নামক বিশেষ ধরনের প্রবর্ধনযুক্ত কোষে গঠিত, আর প্যারাইটাল স্তরটি স্বাভাবিক আইসাকার এপিথেলিয়াল কোষে নির্মিত। এই এতটুকুই ছিল আমাদের বোম্যান্স ক্যাপসুল। এ পর্যন্ত আমরা কি বুঝতে পেরেছি বন্ধুরা? বন্ধুরা, বোম্যান্স ক্যাপসুল তো গেল, এবার তাহলে আমরা কোন অংশটি পড়তে পারি? চলো এবার আমরা গ্লোমেরুলাস সম্পর্কে জেনে নেই। মূলত বোম্যান্স ক্যাপসুলের অভ্যন্তরে ঘনিষ্ঠভাবে গ্লোমেরুলাস অবস্থান করে। রেনাল ধমনী থেকে সৃষ্ট একটি ক্ষুদ্র অন্তর্বাহী ধমনিকা বা অ্যাফারেন্ট আর্টারিওল, এই যে এটা বোম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে এবং 50 থেকে 60টি কৈশিক জালিকায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করে। এই যে এখানে খেয়াল করে দেখো, বোম্যান্স ক্যাপসুলের ভেতরের অংশটা কেমন জালিকার মতো, এটাই গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসের অংশটা কি আমি তোমাদের বোঝাতে পারলাম? এই কৈশিক জালিকাগুলো পুনরায় মিলিত হয়ে এই যে বহির্বাহী ধমনিকা বা ইফারেন্ট আর্টারিয়াল রূপে বোম্যান্স ক্যাপসুল থেকে বেরিয়ে আসে। বন্ধুরা, তোমরা কি জানো ইফারেন্ট আর্টারিওলের ব্যাস এই অ্যাফারেন্ট আর্টারিওলের চেয়ে কম হওয়ার কারণে গ্লোমেরুলাসে সর্বদা উচ্চ রক্তচাপ বজায় থাকে? হ্যাঁ, এরকমটাই হয়, কারণ অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে যতটা রক্ত গ্লোমেরুলাসে প্রবেশ করে, ঠিক ততটা রক্ত একই সময়ে ইফারেন্ট দিয়ে বের হয়ে যেতে পারে না। এর মানে আমরা বুঝতে পারলাম যে এই দুই আর্টারিওলের ব্যাসের পার্থক্যের কারণে গ্লোমেরুলাসে সবসময় উচ্চ রক্তচাপ বজায় থাকে, তাই তো বন্ধুরা? তাহলে এতক্ষণ আমরা নেফ্রনের যে অংশ সম্পর্কে শিখলাম সেটি হলো রেনাল কর্পাসল। তোমরা কি জানো এই অংশে আসলে কি কি হয়? এখানে অর্থাৎ বৃক্কের রেনাল কর্পাসলে রক্তের আল্ট্রাফিল্ট্রেশন ঘটে এবং রক্ত থেকে রেচন বর্জ্য, পানি ও অন্যান্য দ্রব্য পরিশ্রুত হয়ে গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসেবে বোম্যান্স ক্যাপসুলে জমা হয়। তো বন্ধুরা, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আশা করছি সম্পূর্ণ ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর গোজি8-এর সাথেই থেকো। চলো বন্ধুরা, এবারে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। নেফ্রন, বৃক্কের গাঠনিক ও কার্যিক একককে নেফ্রন বলে। রেনাল কর্পাসল, নেফ্রনের অগ্রপ্রান্তকে রেনাল কর্পাসল বলে। বোম্যান্স ক্যাপসুল, রেনাল কর্পাসলে গ্লোমেরুলার কৈশিক জালিকা গুচ্ছকে ঘিরে অবস্থিত 0.2 মিলিমিটার ব্যাসের ও আইসাকার এপিথেলিয়ামে গঠিত দ্বিস্তরী পেয়ালার মতো প্রসারিত অংশকে বোম্যান্স ক্যাপসুল বলে। ভিসেরাল স্তর, বোম্যান্স ক্যাপসুলের গ্লোমেরুলাস সংলগ্ন স্তরকে ভিসেরাল স্তর বলে। প্যারাইটাল স্তর, বোম্যান্স ক্যাপসুলের গ্লোমেরুলাস এর বহিঃপ্রাচীরকে প্যারাইটাল স্তর বলে। ক্যাপসুলার স্পেস, ভিসেরাল স্তর ও প্যারাইটাল স্তরের মাঝখানের সংকীর্ণ গহ্বরকে ক্যাপসুলার স্পেস বলে। গ্লোমেরুলার ফিল্ট্রেট, রেনাল কর্পাসলে রক্তের আল্ট্রাফিল্ট্রেশন ঘটে এবং রক্ত থেকে রেচন বর্জ্য, পানি ও অন্যান্য দ্রব্য পরিশ্রুত হয়ে অবশিষ্ট যা বোম্যান্স ক্যাপসুলে জমা হয় তাকে গ্লোমেরুলার ফিল্ট্রেট বলে। রেনাল কলাম, দুই রেনাল পিরামিডের কর্টেক্সের কিছু অংশ স্তম্ভের মতো মেডুলার গভীরে প্রবেশ করে, এগুলোকে রেনাল কলাম বলে। রেনাল পিরামিড, কর্টেক্সের নিচে হালকা লাল রঙের মেডুলা অংশ 8 থেকে 18টি পিরামিড আকৃতির অংশ নিয়ে গঠিত, এগুলোকে রেনাল পিরামিড বলে। রেনাল পেলভিস,
ইউরেটারের একটি অংশ বৃক্কের অভ্যন্তরে অবস্থিত। এই অংশটি উপরের দিকে গিয়ে ফানেলের মতো প্রসারিত অংশে পরিণত হয়, আর একেই রেনাল পেলভিস বলা হয়।